প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমরা যে টপিকটা পড়ব বা যে টপিকটা বোঝার চেষ্টা করব সেই টপিকটার নাম হচ্ছে কর্মদক্ষতা। এইটা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিকটা এসএসসিতেও আছে, ইন্টারেও আছে। তবে আজকের যে ভিডিওটা আমি বানাচ্ছি এটা এসএসসি 26 পরীক্ষার্থীদের জন্য। তো দেখো, কর্মদক্ষতার যে টপিকটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষাতে খুব আসে। এই কর্মদক্ষতাকে আমরা প্রকাশ করি ইটা চিহ্ন দ্বারা। ইটার সূত্রটা কি? এটার সূত্র হচ্ছে, ধরো ওপরে যদি আমি দেই কৃতকাজ, কোনো একটা যন্ত্র যে পরিমাণ কাজ করছে সেটা হলো ডাব্লু, আর ওই যন্ত্রকে কাজ করানোর জন্যে আমরা যে শক্তিটা সরবরাহ করছি সেই সরবরাহকৃত শক্তিটা হচ্ছে ই। তাহলে এখানে ডাব্লুটা কি? ডাব্লু হচ্ছে কৃতকাজ, মানে যন্ত্র যে পরিমাণ কাজ করলো। আর ইটা কি? ই হচ্ছে সরবরাহকৃত শক্তি বা বলতে পারো ব্যয়িত শক্তি। আমি কতটুকু শক্তি ব্যয় করলাম, কতটুকু শক্তি আমি ব্যয় করলাম বা কতটুকু আমি যন্ত্রকে দিলাম, সরবরাহ করলাম, সেটা হচ্ছে ই। আর এই শক্তির, সরবরাহকৃত শক্তির যে অংশটা কাজে রূপান্তর হচ্ছে সেটা হলো ডাব্লু। তো এটা কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা হচ্ছে আমার কৃতকাজ এবং সরবরাহকৃত শক্তির অনুপাত। আমি কতটুক দিলাম তার কতটুক শক্তি কাজে রূপান্তর হলো, এটার অনুপাত হচ্ছে আমার কর্মদক্ষতা। এবং এটাকে সবসময় পার্সেন্টেজে প্রকাশ করা হয় জন্যে এখানে আমি 100 দিয়ে গুণ করব এবং এটাকে সবসময় পার্সেন্টেজে লিখব। এখন এইখান থেকেই যদি আমরা এটার আরেকটা সূত্র লিখি, দেখো এই কৃতকাজ ডাব্লুকে যদি আমরা টাইম দ্বারা ভাগ করে দেই, আবার নিচের এই সরবরাহকৃত শক্তিকেও যদি আমরা টাইম দ্বারা ভাগ করে দেই, তাহলে তো কোনো সমস্যা নাই, ওপরে নিচে দুটোতেই টাইম দ্বারা ভাগ হলো। তোমরা একটু চিন্তা করে বলো তো ভাই, W/T-কে আমরা কি বলি? পি বলি না? ক্ষমতা। কিন্তু W/T আসলে আউটপুট ক্ষমতা। আর E/T এটাও কিন্তু শক্তি ব্যয়ের হার, অর্থাৎ এটাও কিন্তু ক্ষমতা। E/T এটা হচ্ছে আমার ইনপুট ক্ষমতা। এটাকেও পার্সেন্টেজে প্রকাশ করবো জন্য এখানে আমি 100 দ্বারা ভাগ করব, গুণ করব। তাহলে এটাও আমার কর্মদক্ষতার সূত্র, এটাও কর্মদক্ষতার সূত্র। তাহলে এটা সমান পি আউট বাই পি ইন। এই পি আউট হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা বা আউটপুট, যেটা আমি পাচ্ছি, যেটা কাজ হচ্ছে আর কি, সেই ক্ষমতা। আর পি ইন হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। যন্ত্রকে যে ক্ষমতাটা দেওয়া আছে বা যন্ত্রের মোট ক্ষমতা, যন্ত্রের গায়ে যেটা লেখা থাকে, কোম্পানি যেটা বলে দেয় যে আমাদের এই ইঞ্জিনটা এত ওয়াটের ইঞ্জিন, এটা হলো মোট। আর যন্ত্র যে পরিমাণ কাজ করে, যে হারে কাজ করে, সেটা হলো পি আউটপুট। ঠিক আছে? তাহলে এই যে সূত্রটা, এটাও আমরা কর্মদক্ষতার ক্ষেত্রে ব্যবহার করব, আবার এটাও আমরা ব্যবহার করব। তাহলে একটা জিনিস, তোমাকে যদি কখনো ব্যয়িত শক্তি বের করতে বলে, তাহলে ব্যয়িত শক্তি তুমি দুইভাবে বের করতে পারবা। এক হচ্ছে, দেখো আমরা জানি পি ইন সমান তো E/T। ই হচ্ছে সরবরাহকৃত শক্তি বা ব্যয়িত শক্তি হচ্ছে, এই দেখো E/T-কে তো আমি পি ইন বলছি, তাহলে পি ইন সমান E/T, তাহলে ই সমান হবে পি ইন ইন্টু টি। তাহলে ব্যয়িত শক্তি বের করতে বললে মোট ক্ষমতা ইন্টু সময়, ব্যয়িত শক্তি বের করতে বললে মোট ক্ষমতা ইন্টু সময়। আবার আমরা এটা করতে পারি, দেখো এটা সমান W/E, তাহলে ই সমান হবে W/ইটা, অবশ্যই 100 দ্বারা গুণ হবে। এইটা হচ্ছে আমার ব্যয়িত শক্তি। তাহলে ব্যয়িত শক্তি আমি পি ইন দেওয়া থাকলে পি ইন ইন্টু টি হচ্ছে ব্যয়িত শক্তি। আর যদি কর্মদক্ষতা থেকে ব্যয়িত শক্তি বের করতে হয় তাহলে ই সমান হবে W/ইটা ইন্টু 100%। ওকে, তো আমরা এখানে ইফিসিয়েন্সি রিলেটেড কয়েকটা ম্যাথ সলভ করব।
সৃজনশীল টাইপ ম্যাথ সলভ করব, যে ম্যাথগুলো সলভ করলে আশা করি এফিসিয়েন্সির অঙ্কগুলো তোমরা পারবা। তো চলো প্রথম অঙ্কটা দেখি কি বলছে। দেখো বলছে 2টি তড়িৎ মোটর দ্বারা 30 মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 800 লিটার ও 1200 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। তড়িৎ মোটর কয়টা? 2টা মোটর আছে তোমার কাছে। 2টা মোটর দ্বারা তুমি 30 মিটার উঁচু বাড়ির ছাদে 30 মিটার উঁচু বাড়ির ছাদে তুমি 800 লিটার আর 1200 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারছো। মানে একটা মোটর দ্বারা তুমি 800 লিটার পানি তুলতে পারো, আর একটা মোটর দ্বারা তুমি 1200 লিটার পানি তুলতে পারো। উভয় ক্ষেত্রেই টাইম লাগে তোমার 30 সেকেন্ড। প্রথম মোটরের ক্ষমতা 20 কিলোওয়াট, দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা 78.4%। একটা মোটরের ক্ষমতা দেওয়া আছে আর একটা মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে, বুঝতে হবে 2টা অঙ্ক কিন্তু। তাহলে গ নম্বরে বলছে প্রথম মোটরের কর্মদক্ষতা। প্রথম মোটরের কর্মদক্ষতা যখন বলবে তখন প্রথম মোটরের সব কিছু আগে তুমি লেখো। প্রথম মোটরের সব কিছু দেখো কি বলছে। তুমি 30 মিটার উঁচুতে পানি তুলতে পারো, তাহলে 30 মিটার। প্রথম মোটর পানি তুলে কতটুকু? 800 লিটার। 800 লিটার মানে 800 কেজি ধরবা। টাইম লাগে কতক্ষণ? 30 সেকেন্ড। আর প্রথম মোটরের ক্ষমতা, এটা কি ক্ষমতা বলো তো? এটা হচ্ছে মোট ক্ষমতা 20 কিলোওয়াট, পি ইন, এটা 20 কিলোওয়াট, সরি 20,000 ওয়াট। তাহলে কর্মদক্ষতা বের করার সূত্র কি বলো? কর্মদক্ষতা বের করার সূত্র হচ্ছে পি আউট বাই পি ইন। পি আউট মানে কি? ডাব্লু বাই টি ভাগ পি ইন। তার মানে ডাব্লু ভাগ পি ইন ইন্টু টি। এবং আমরা জানি কর্মদক্ষতা, তাহলে কর্মদক্ষতা সূত্র আসলো ডাব্লু ভাগ পি ইন ইন্টু টি, পি ইন ইন্টু টি। এটাকে সবসময় পার্সেন্টেজে প্রকাশ করতে হয়, তাই সবসময় এটা 100 দ্বারা গুণ করব। প্রথম থেকে 100 দ্বারা গুণ করা উচিত ছিল, তো 100 দ্বারা গুণ করলাম। এবার মান বসাও। ডাব্লুর মান কত বলো? ডাব্লুর মান হবে mgh, আর পানি উপরে তুলছো, কৃতকাজ হবে mgh ভাগ পি ইন ইন্টু টি ইন্টু 100। এখানে তুমি সব মান বসায় দিতে পারো। দেখো তুমি পানি তুলছো 800 কেজি, জি এর মান 9.8। পানি তুলছো কত মিটার উঁচুতে? 30 মিটার উঁচুতে, ইন্টু 100 ভাগ পি ইন হচ্ছে 20,000, টাইম হচ্ছে 30 সেকেন্ড। এখানে যে মানটা তুমি পাবা এত পার্সেন্ট হবে কর্মদক্ষতার মান। এটা হচ্ছে গ নাম্বার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, ঠিক আছে। এবার দ্বিতীয় মোটরের কি বলছে দেখো। দ্বিতীয় মোটরের শক্তি রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে ঘ নম্বরে আসো। শক্তি রূপান্তরের প্রক্রিয়া মানে কি? মানে আমি কতটুকু শক্তি দিলাম আর কতটুকু আমি পেলাম, এই দুইটার কম্পেয়ার করতে হবে। তো প্রথমে আমরা কৃতকাজটা বের করি। কৃতকাজের আরেকটা নাম আছে, বুঝছো? লভ্য কার্যকর শক্তি। এটা হচ্ছে ডাব্লু সমান mgh। দ্বিতীয় মোটর কি করে বলো তো? দ্বিতীয় মোটর 1200 কেজি পানি তুলে 9.8, 30 মিটার উঁচুতে। এটা কত হবে? 1200 ইন্টু 9.8 ইন্টু 30, 352,800 এত জুল। এটা হচ্ছে আমার লভ্য কার্যকর শক্তি। এটা কি? লভ্য কার্যকর শক্তি। এইবার দেখো দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা, এটার সমান আমরা লিখতে পারি না লভ্য কার্যকর শক্তি ভাগ মোট সরবরাহকৃত শক্তি ইন্টু 100%। তাহলে এখান থেকে ই সমান কত বলো তো? ই সমান হবে ডাব্লু ইন্টু 100 ভাগ ইটা। তো ডাব্লুর মান হচ্ছে 352,800 ইন্টু 100। ইটার মান হচ্ছে কত? 78.4। এটা কত হয়?
4 5 1 2 3 4 এত জুল। তাহলে দেখো আমি কিন্তু দ্বিতীয় মোটর দিয়ে কাজ করলাম কত, 1200 কেজি পানি 30 মিনিট উচ্চতায় তুললাম, কাজ হলো আমার 3,52,800 জুল। 3,52,800 জুল কাজ করার জন্য আমাকে সরবরাহ করতে হলো কত, এই সূত্রে আসো, কর্মদক্ষতা সমান কৃত কাজ ভাগ সরবরাহিত শক্তি। এখান থেকে আমি বের করলাম, বের হলো 4,50,000 জুল। তাহলে আমি এখানে শক্তির রূপান্তরটা কিভাবে বোঝাবো? আমি এখানে শক্তি ইঞ্জিনকে দিছি কত, আমি শক্তি দিছি 4,50,000 জুল, আর কাজ হয়েছে কত, 3,52,800 জুল। তাহলে অপচয় কত যদি বলি, অপচয় হবে অপচয় হবে 4,50,000 মাইনাস 3,52,800। 97,200 জুল শক্তি আমার হবে অপচয়। ওকে, তাহলে এই অপচয়টা হচ্ছে আমার শক্তির রূপান্তর। আমি শক্তি দিলাম 4,50,000 জুল, এটা কাজ করলো 3,52,800 জুল, আর অপচয় হলো 97,200 জুল। এই তিনটা জিনিস লিখে দিতে হবে যে আমি সরবরাহ করছি কত, 4,50,000, কাজ হয়েছে কত, 3,52,800, লস হয়েছে কত, 97,200 জুল। এই হলো শক্তির রূপান্তর। আর তা আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এবার আসো আরেকটা অঙ্কে। বলছে জনৈক ব্যক্তি একটি পাম্প স্থাপন করেছেন যেটি 2 মিনিটে 100 মিটার গভীর নলকূপ থেকে 1500 লিটার পানি উত্তোলন করতে পারে। পাম্পটির কর্মদক্ষতা 70%। গ নম্বরে বলছে লভ্য শক্তি, পাম্পটির লভ্য কার্যকর শক্তি বা লভ্য শক্তি মানেই কিন্তু, লভ্য শক্তি মানে কি বুঝতে হবে, লভ্য শক্তি আরেক নাম কৃতকাজ। তাহলে খুব সোজা, এটা ডাব্লিউ সমান mgh। 1500 লিটার মানে 1500 কেজি পানি তুলছো কত মিটার উঁচুতে, 100 মিটার গভীর থেকে তুলছো 100 মিটার। এইখানে কিন্তু আবার তোমরা কূপ মনে করে 100 দ্বারা 100কে 2 দ্বারা ভাগ করো না। কূপ খালি করার ক্ষেত্রে যেটা করতে হয় সেটা এখানে করা যাবে না, কারণ এখানে ওরকম কোনো স্পেসিফিক কূপের কথা বলেনি যে কূপটা পানি দ্বারা পূর্ণ, তার অর্ধেক তুলতে হবে কি সম্পূর্ণ পানি তুলতে হবে কি 1/3 তুলতে হবে, এরকম কিছু বলেনি। আমি সরাসরি 100 মিটার গভীর থেকে পানি তুলছি, তাহলে পানি আমাকে কত উঁচুতে তুলতে হচ্ছে, পানি 100 মিটার উঁচুতে তুলতে হচ্ছে। এই জন্যে এখানে 100কে 2 দ্বারা ভাগ হবে না। কিন্তু যখন তোমাকে স্পেসিফিকভাবে বলে দিবে যে একটা কূপ পানি দ্বারা পূর্ণ, তার ব্যাস এত, গভীরতা এত, তার অর্ধেক পানি তুলতে হবে কি সম্পূর্ণ পানি তুলতে হবে, তখন এই কাজ করব। তাহলে গ হলো এটা। এবার ঘ বলছে কি, যদি পাম্পটির কর্মদক্ষতা 60% হয় সেক্ষেত্রে 1500 লিটার পানি একই উচ্চতায় তুলনের জন্য অতিরিক্ত কত সময় লাগবে। ওকে, সময় বের করতে বলছে। তাহলে প্রথমত আসি, প্রথম ক্ষেত্রে আমার পাম্পটির কর্মদক্ষতা 70%। একটি পাম্প স্থাপন 2 মিনিটে 100 মিটার গভীর নলকূপ থেকে 1500 লিটার পানি উত্তোলন করতে পারে। তাহলে সবার প্রথমে আমি যেটা বের করব, দেখো কর্মদক্ষতা এটা 1 সমান পি আউট বাই পি ইন ইন্টু 100%। ভালো করে খেয়াল করো, এটা পি আউট মানে ডাব্লিউ বাই টি। এইখান থেকে এবার পি ইন, মোট দেখো ইঞ্জিনের মোট ক্ষমতা কিন্তু ভাই দেওয়া নাই, পাম্পটার মোট ক্ষমতা কিন্তু অঙ্কে দেওয়া নাই, এটা লাগবে। তাহলে ডাব্লুর জায়গায় বসবে mgh, এটা 1 আসবে এখানে, সাথে গুণ হবে টি ইন্টু 100%। তো এম এর মান 1500, 9.8, 100 মিটার গভীর থেকে তোলা হচ্ছে, কর্মদক্ষতা এটা 70, টি এর মান 2 মিনিটে না 120 ইন্টু 100%। হিসাব করি, 1500 ইন্টু 9.8 ইন্টু 100 আবার 100 ভাগ 70 ভাগ 120, 17,500 ওয়াট। 17,500 ওয়াট, তার মানে 17.5
কিলোওয়াট। এটা হচ্ছে আমার পাম্পের মোট ক্ষমতা। এখন এই ক্ষমতাই ব্যবহার করব, কিন্তু কর্মদক্ষতা ধরো 70%-এর জায়গায় হয়ে গেছে 60%। তাহলে ওই 1500 লিটার পানি একই উচ্চতায় তুলতে কত সময় লাগবে? এবার আমাকে সময় বের করতে হবে। তাহলে আবার এবার ইটা 2 সমান হবে পি আউট বাই পি ইন ইন্টু 100%। ইটা 2 হবে পি আউট সমান হবে ডাব্লিউ বাই টি ইন্টু পি ইন ইন্টু 100%। তাহলে বলো টি সমান কি হবে? টি সমান হবে, ডাব্লুর মান হবে mgh ইটা 2 ইন্টু পি ইন, মান বসায় দাও 1500। একই পানি তুলতে হবে একই উচ্চতায়, 100 মিটার উচ্চতায়। ইটা 2 এর মান এবার 60%। পি ইন কি? পি ইন হচ্ছে ক্ষমতা আগে বের করে নিচ্ছি 17,500 ওয়াট ইন্টু 100%। তাহলে কত সেকেন্ড হয় বলো? 1500 ইন্টু 9.8 ইন্টু, ওই পার্সেন্ট বলে কিছু নাই, ওটা জাস্ট মান হিসেবে গুণ হবে। 100 ইন্টু 100 ভাগ 60 ভাগ 17,500, 140 সেকেন্ড। 140 সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করো। দেখো 140 সেকেন্ড মানে কি? 60 দুগুণে 120, 120 সেকেন্ড মানে 2 মিনিট। তাহলে 2 মিনিট 20 সেকেন্ড। আগের চাইতে 20 সেকেন্ড সময় বেশি লাগছে, কারণ পাম্পের কর্মদক্ষতা 70% থেকে কমে কিন্তু 60% হয়েছে। তার মানে কর্মদক্ষতা কমে গেলে সরবরাহকৃত শক্তিটাও একই থাকলেও কার্যকর ক্ষমতাটা আমার কমে যাচ্ছে। কার্যকর ক্ষমতা কমার কারণে সময়টা বেশি লাগছে। ঠিক আছে, তো আশা করি সবাই এটা বুঝতে পারছো। পরের অঙ্কে চলো। দশ কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন 2000 কেজি পানি 3 মিনিটে 90 মিটার উচ্চতায় তুলতে পারে। 10 কিলোওয়াট, এটা মোট ক্ষমতা পি ইন। ইঞ্জিন 2000 কেজি পানি, এটা এম। 3 মিনিটে, এটা টি। 90 মিটার উচ্চতা তুলতে পারে, এটা এইচ। তাহলে গয়ে কি বলছে? কর্মদক্ষতা। সহজ, কর্মদক্ষতা মানেই হচ্ছে পি আউট বাই পি ইন। জাস্ট এটা পি আউট সমান ডাব্লিউ বাই টি। টিটা নিচে লিখি, ডাব্লিউর মান হবে mgh। এইখানে সব মানগুলো বসায় দিতে হবে। এম এর মান 2000, 9.8, 90 মিটার উঁচুতে তুলছো কয় মিনিটে? 3 মিনিটে, 180 সেকেন্ড। পি ইন মানে 10 কিলোওয়াট, মানে 10,000 ওয়াট ইন্টু 100%। যা হবে হিসাব করে এত পার্সেন্ট হবে কর্মদক্ষতা। হিসাব করি, 2000 ইন্টু 9.8 ইন্টু 90 ইন্টু 100 ভাগ 180 ভাগ 17,500, না সরি 10,000। কর্মদক্ষতা হবে 98%। এত হলো। আরেকবার হিসাব করি, 2000 ইন্টু 9.8 ইন্টু 90 ভাগ 180 ভাগ 10,000, 98%। ঘ নাম্বার কি? ইঞ্জিনটির সাহায্যে উক্ত সময়ে, ওই একই সময়ে মানে 3 মিনিটে, ওই পরিমাণ পানিকে, একই পরিমাণ পানি 2000 কেজি পানি 120 মিটার উচ্চতায় ওঠানোর জন্য ক্ষমতার কিরূপ পরিবর্তন করতে হবে? আচ্ছা, চলে আসো কর্মদক্ষতায়। কর্মদক্ষতা মানেই হচ্ছে পি আউট বাই পি ইন ইন্টু 100%। সাইডে লিখি, জায়গা কম আছে। পি আউট সমান হবে ডাব্লিউ বাই টি। আগে আমার ক্ষমতা ছিল 10 কিলোওয়াট। আমি একই পরিমাণ পানি তুলবো, একই সময়ে তুলবো, খালি 90 মিটারের জায়গায় এবার 120 মিটার উঁচুতে তুলবো। এর জন্য আমার ক্ষমতা কিরূপ পরিবর্তন করতে হবে? তার মানে আমার পি ইন বের করতে হবে। পি ইন তো আগে ছিল 10 কিলোওয়াট, এখন দেখতে হবে যে 120 মিটার উচ্চতায় একই পরিমাণ পানি একই সময় তুলতে আমার কত ক্ষমতা লাগবে, মানে আগে ক্ষমতা যেটা ছিল তার সাথে কম্পেয়ার। তাহলে ক্ষমতা বের করি আমরা। তাহলে দেখো পি ইন সমান কি হবে? উপরে থাকবে ডাব্লু, ডাব্লু মানে mgh, নিচে টি, এটা চলে আসবে নিচে, ইন্টু 100%।
আগে আমি পানি তুলতাম 2000, ওটাই তুলবো 9.8। এবার শুধু আমি 90 মিটার না 120 মিটার উচ্চতায় পানি তুলবো একই সময়ে 180 সেকেন্ডে। এটার মান হবে 98%, 98 ইন্টু 100%। 2000 ইন্টু 9.8 ইন্টু 120 ইন্টু 100 ভাগ 180 ভাগ 98, এত ওয়াট। এটাকে ভাগ 1000 দিয়ে ভাগ করি, 13.33 ওয়াট, কিলোওয়াট। তার মানে আগে ছিল পাম্পের ক্ষমতা 10 কিলোওয়াট, যেটা দিয়ে আমি 2000 কেজি পানি 3 মিনিটে 90 মিটার উচ্চতায় তুলতে পারতাম। এখান থেকে কর্মদক্ষতা গতে বের করে নিচ্ছি, ওই কর্মদক্ষতা ঘতে ব্যবহার করছি। খালি একই পরিমাণ পানিকে একই সময়ে আমার 120 মিটার উচ্চতায় তোলার জন্য পাম্পের ক্ষমতা কত পরিবর্তন করতে হবে। তাহলে আগে ছিল 10 কিলোওয়াট, তাহলে পরিবর্তন করতে হবে কত? 3.33 কিলোওয়াট মাইনাস 10 কিলোওয়াট, 3.33 কিলোওয়াট ক্ষমতা পরিবর্তন করতে হবে। তুমি যদি ওই একই পরিমাণ পানি একই উচ্চতায়, একই সময়ে শুধু 120 মিটার উচ্চতায় তুলতে চাও। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। একটি যন্ত্র 4 ধাপে কাজ করে। একটা যন্ত্র 4টা স্টেপে কাজ করছে, ভালো কথা। প্রতিটি ধাপে অপচয় 20%। প্রতিটি ধাপে এর শক্তি 20% অপচয় হয়, নষ্ট হয়। একটি ভবনের প্রতি তলার উচ্চতা 5 মিটার। যন্ত্রটি দ্বারা 3 তলার ছাদে 512 কেজি পানি ওঠানো হলো, ভালো কথা। প্রথমে গ, 4 ধাপে অপচয় কত? 4টা ধাপে অপচয় কত? তো দেখো, মনে করি অপচয়টা তো হয় সরবরাহকৃত শক্তি থেকে, তাই না? তাহলে মনে করি সরবরাহকৃত শক্তি হচ্ছে ই। মনে করি সরবরাহকৃত শক্তি কত? ই। তাহলে প্রথম ধাপে পর অবশিষ্ট শক্তি কত? ই প্রাইম সমান ই এর 20% অপচয় হলে 80% থাকে, তাহলে ই এর 80% থাকে, এটা হবে 0.8 ই। দ্বিতীয় ধাপের শেষে অবশিষ্ট শক্তি কত হবে? আচ্ছা, এটা একটু আমরা E1 বলি, এটাকে E2 বলি। তা দ্বিতীয় ধাপের পর 0.8 ই যেটা আছে, এইটা থেকে আবার 20% অবশিষ্ট বাদ হয়ে 80% থাকবে। তাহলে 0.8 ই এর আবার 80% নিতে হবে। তাহলে কি হবে? 0.8 এর 80%, 0.8 ইন্টু 0.8 হচ্ছে, মানে 0.8 ইন্টু 80 ভাগ 100, এটা হচ্ছে 0.64 ই। তৃতীয় ধাপের পর অবশিষ্ট শক্তি কত হবে? যেটা অবশিষ্ট আছে 0.64 ই, এইটার আবার 80% থাকবে, 20% লস হয়ে যাবে। প্রত্যেক ধাপে 20% লস, 80% থাকছে। তা এইটার আবার 80% ভাগ 100, 0.512 ই। চতুর্থ ধাপের শেষে অবশিষ্ট শক্তি কত হবে? যেটা অবশিষ্ট ছিল তার আবার আরো 80%, 4 বার। তাহলে 0.4096 ই। এইটা হচ্ছে আমার 4 ধাপে অপচয় কত। তাহলে 4 ধাপ শেষে এটা অবশিষ্ট, তাহলে অপচয় কত? অপচয় হবে, মোট ছিল ই থেকে 0.4096 ই বাদ, তাহলে 0.5904 ই। এটা হচ্ছে অপচয়ের পরিমাণ। তার মানে যদি এটা পার্সেন্টেজে আমি প্রকাশ করি, দেখো 0.5904 ই, তো এটাকে মোট ই দ্বারা ভাগ করো, এটা কার্যকর অবশিষ্ট ভাগ ই ইন্টু 100%, 100, 59.04% লস হবে।
এটা একটা মজার ব্যাপার। অনেকে ভাবতে পারে প্রতি ধাপে 20% করে লস হলে 4 20 80% লস হবে। না, কারণ প্রত্যেকবার 20% অপচয় হয়ে যাওয়ার পর যেটুকু থাকবে সেইটার আবার 20% লস হবে। ওই হিসাবে ফাইনালি 59.04% হবে লস, আর বাকি 40 পয়েন্ট সামথিং যেটা থাকছে ওইটা হচ্ছে তোমার কার্যকর। এটা হলো কার্যকর, ঠিক আছে। এবার বলছে যন্ত্রটি 4 ধাপে কাজ না করে 3 ধাপে কাজ করলে ব্যয়িত শক্তির কি পরিবর্তন হবে। এখানে আমরা একটা জিনিস একটু লিখে নিয়ে বোর্ডটা মুছতে হবে। তৃতীয় ধাপের শেষে কর্মদক্ষতা কত? তৃতীয় ধাপের শেষে কর্মদক্ষতা, এই যে এটাকে 100 দ্বারা গুণ করলে কত হয় বলো তো? 0.512 ইন্টু 100, 51.2%। আর চতুর্থ ধাপের শেষে কর্মদক্ষতা, এই দেখো চতুর্থ ধাপের শেষে এইটা আছে না, তো এইটাকে এই দ্বারা ভাগ করলে তো এই কেটে যাবে। কত হবে? 0.4096 ইন্টু 100, 40 পয়েন্ট। তাহলে তৃতীয় ধাপে যদি ইঞ্জিনটা কাজ করে, 3টা ধাপে কাজ করে, তাহলে কর্মদক্ষতা 3 ধাপের শেষে এসে যেটা থাকে এটা হবে, এটার পার্সেন্টেজ হবে 51.2%। আর চতুর্থ ধাপে কাজ করলে কর্মদক্ষতা হবে 40.96%। তো দেখো 4 নম্বরে কি বলছে এবার। ধরো আগে আমরা বের করে নেই লভ্য কার্যকর শক্তিটা কি, কৃতকাজটা কি। লভ্য কার্যকর শক্তি বা কৃতকাজ, W সমান mgh। অঙ্কটা পরও দেখো কি বলছিল, 512 কেজি পানি প্রতি তলার, একটি ভবনের প্রতি তলার উচ্চতা 5 মিটার, তাহলে 3 তলার ছাদে মানে 15 মিটার। কত হবে? এটা হচ্ছে আমার লভ্য কার্যকর শক্তি বা কৃতকাজ। তাহলে বলো তো চতুর্থ ধাপে যদি কাজটা শেষ হয় আমার, চতুর্থ ধাপে কাজ হলে ব্যয়িত শক্তি কত বের করতে হবে। তাহলে ইটা 1 সমান W ভাগ E। তাহলে E সমান হবে, ডাব্লুর মান হবে 75,264, আর ইটা 1 এর মান হবে, চতুর্থ ধাপ শেষে কর্মদক্ষতা 40.96 ইন্টু 100। কত হবে এটা? $183,750। এটা হচ্ছে সরবরাহকৃত শক্তি। যদি চতুর্থ ধাপে তুমি এই কাজটা, ইঞ্জিনটা যদি চতুর্থ ধাপে কাজ করে, তাহলে তোমাকে এত জুল শক্তি সরবরাহ করতে হচ্ছে। এটা কেন চতুর্থ ধাপ শেষে তো কর্মদক্ষতা এটা হয়, এটা ব্যবহার করছি। একইভাবে তৃতীয় ধাপ শেষে যদি হতো, তৃতীয় ধাপ শেষে সরবরাহকৃত শক্তি কি হবে? দেখো ই সমান হবে W ভাগ ইটা ইন্টু 100%। ডাব্লুর মান ওইটাই হবে 75,264। এবার তৃতীয় ধাপ শেষে কর্মদক্ষতা কত? 51.2। $1,47,000 জুল। তাহলে তুমি এই ইঞ্জিনটা যদি চতুর্থ ধাপে কাজ করে, তাহলে তোমাকে শক্তি সরবরাহ করতে হবে 1,83,000। আর যদি 3 ধাপে কাজ করে, তাহলে শক্তি সরবরাহ করতে হবে 1,47,000। তার মানে কম করতে হবে, কারণ প্রত্যেক ধাপে 20% অপচয় হয়। তো যেটা 3 ধাপে কাজ করে ফেলছে তার অপচয় কম, আর যে চতুর্থ ধাপে কাজ করছে তার অপচয় কিন্তু বেশি। তো এইটা হচ্ছে অঙ্ক। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। বুঝতে না পারলে একটু আরেকবার প্রথম থেকে দেখবা।